রাজধানীতে ক্যাসিনো চালানোর দায়ে যুবলীগ নেতা খালেদ গ্রেফতার, ইয়ং মেন্স ক্লাব থেকে জুয়ার সরঞ্জাম জব্দ। মানবিকতার ব্রত নিয়ে মানুষের সেবা করুন, চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী, জেলায় জেলায় নার্সিং ইনস্টিটিউটের ঘোষণা। রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী, সমঝোতার মাধ্যমেই প্রত্যাবাসন। ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে বাংলাদেশ, চট্টগ্রামে 39 রানে হার জিম্বাবুয়ের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাবে অবৈধভাবে চলছিল ক্যাসিনো, আর এর মালিক যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। র্যাবের অভিযানে গুলশান থেকে অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার হন খালেদ। একই সময়ে ফকিরাপুলের ক্যাসিনো থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ, সিগারেট ও নগদ টাকা। আটক হয়েছে বিদেশি নাগরিক সহ 142 জন। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাবের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ এই ক্লাবটিকে বানিয়ে ফেলেছেন ক্যাসিনো। অবৈধ এই ক্যাসিনোতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান। আটক করা হয় বিদেশি নাগরিক সহ 142 জন। ক্যাসিনোতে জুয়া খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিভিন্ন ধরনের মদ ও বিদেশি সিগারেট জব্দ করা হয়। অভিযান চালানো হয় পাশের ঢাকা ওয়ান্ডার রাশ ক্লাবেও। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কোথাও অবৈধ ক্যাসিনো পরিচালনা করতে দেওয়া হবে না। বিপুল পরিমাণে মাদক, যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে সেগুলো আমরা জব্দ করেছি, এবং এই মাদকদ্রব্য এখানে সেবন করা অবস্থায় এবং ক্যাসিনো রানিং অবস্থায় আমরা 142 জনকে আটক করেছি। তাদেরকে 6 মাস থেকে 1 বছর মেয়াদি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। একই সাথে এখান থেকে 24,29,000 টাকা জব্দ করা হয়েছে। এই ধরনের ক্যাসিনো বা এই ধরনের মাদকের আখড়া বা এই ধরনের গ্যাম্বলিং ক্লাব যারাই চালাবেন না কেন, প্রত্যেকটা বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন খালেদ মাহমুদ ভূঁইয়া, তাকেও গুলশানের বাড়ি থেকে আটক করা হয়েছে। র্যাব 3-এর সিইও বলেন, তদন্ত করে আরও যারা এরকম অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ক্যাসিনোতে রূপান্তর করে এইভাবে ব্যবসা করার কোনো রকম আইনি ভিত্তি, আইনি লেজিটিমেসি এটা নাই, এবং এটা একটা অবৈধ জিনিস। প্ল্যানিং এবং লজিস্টিক সাথে সমন্বয় রেখে আমরা সবগুলোতেই অভিযান পরিকল্পনা করব। ফকিরাপুলে অভিযানের সাথে সাথে ক্যাসিনোর মালিক খালেদের গুলশানের বাসায় অভিযানে নামে র্যাব। সেখান থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইয়ং মেন্স ক্লাবের ক্যাসিনোতে অভিযানের পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, ওয়ান্ডার্স ক্লাব ও বনানীর আহমেদ টাওয়ারের গোল্ডেন ঢাকা ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। এ সময় ক্যাসিনো থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা জব্দের পাশাপাশি 40 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। পেশাদারিত্ব ও মানবিকতার সাথে মানুষের সেবা করতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়ে আরো বলেন, নার্সিং এখন সবচেয়ে সম্মানের পেশা। বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত রিয়াজ সুমনের রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মানবিক উদ্যোগ, গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ 2013 সালের 18 নভেম্বর থেকে পথ চলা শুরু হয় এই প্রতিষ্ঠানের। এরপর থেকে স্বাস্থ্য শিক্ষা ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। বুধবার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল কেপিজি নার্সিং কলেজের 4 বছর মেয়াদী প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠানের শুরুতে নার্সিং শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জনকারী 79 জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নবীন নার্সদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রিধারী নার্সদের হাত ধরে এগিয়ে যাবে চিকিৎসা সেবা। আজকে যারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়েছে
তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন নার্সিং পেশা অবহেলিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এই পেশার মর্যাদা বাড়িয়েছে, ফলে সেবামূলক এই পেশার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। তাদের চাকরির যে সীমাটা ছিল সেটাও খুব একটু নিচু শ্রেণীতে ছিল, সেটাও আমরা আপগ্রেড করে দিলাম। তাদের বেতন ভাতা এবং তারা যেন ভালোভাবে চাকরি করতে, অর্থাৎ মর্যাদাটা বাড়িয়ে দিলাম। পেশাদারিত্ব ও মানবিকতার সাথে মানুষের সেবা করতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। কঠোর পরিশ্রম করে আজকে যে সার্টিফিকেটটা আপনারা পেলেন, যে ফলাফলটা আপনারা পেলেন, আত্মমানবতার সেবায় আপনারা আপনাদের এই অর্জিত জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাবেন। বিএনপির আমলে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা থাকলেও আওয়ামী লীগ সরকারের যুগোপযোগী কার্যক্রমের ফলে গত 10.5 বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রথমবার সরকার এসে অর্থাৎ 96 সালে এসে যে কমিটি ক্লিনিক করেছিলাম, 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিএনপি জামাত জোট, তারা সেগুলি বন্ধ করে দিল। তো তাদের কথা ছিল যে এই কমিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি আমাকে ভোট দেবে নৌকা মার্কায়, সেই ভয় কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হলো। বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলাগুলি, সেখানে নার্সিং কলেজ করা হচ্ছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, গাজীপুর। রোহিঙ্গা বাংলাদেশের জন্য সংকট হলেও তা বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জাতীয় প্রেস ক্লাবে মিয়ানমারের রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমঝোতার মাধ্যমে এই রোহিঙ্গা সংকট সমাধান করা হবে। বিস্তারিত জসিম জুয়েলের রিপোর্টে। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক জাতীয় সংলাপে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, সমঝোতার মাধ্যমেই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবে। যে প্রক্রিয়ায় আলোচনা হচ্ছে তাতে এই সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা চুক্তি করেছি, চুক্তিতে তারা রাজি হয়েছে এবং তারা কখনো বলে নাই যে নেবে না। সুতরাং এখন আমরা আশাবাদী, দোয়া করেন। আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ডিটেল বলার কোনো কারণ নাই। তবে আমাদের বিশ্বাস যে এর ফলে আমাদের এই চলমান প্রক্রিয়া, প্রত্যাবর্তনের যে চলমান প্রক্রিয়া, আমরা এটাতে সফলকাম হব। রোহিঙ্গারা দেশে ফেরার জন্য নাগরিকত্ব সহ কিছু শর্ত দিচ্ছে। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শর্তের বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের নাগরিকত্বটা দিতে হবে। মিয়ানমার সরকার মোটামুটি ব্যাপারে পার্ট টু সিটিজেনশিপ, তারা বলছে যে তাদের একটি শাসনতন্ত্র আছে, সেই অনুযায়ী তাদের এই প্রসেসে নিয়ে যেতে হবে। তা বিভিন্ন দেশ তাদের সেইটা দেওয়ার জন্য বলছে, বাট সেইটার জন্য আমরা আপনার এই কি হস্টেজ হতে পারি না, এটা তাদের ব্যাপার। তবে আমরা একমাত্র চাই, 1 নম্বর আমাদের, যে তারা তাদের দেশে ফেরত যাবে যত তাড়াতাড়ি সম্ভব। দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমার ধারণা যে আমরা এটা সমাধান করতে পারি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবারে ত্রিদেশীয় টি-20 সিরিজ প্রসঙ্গ। এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়েকে 39 রানে হারিয়েছে সাকিব বাহিনী। বাংলাদেশের দেয়া 176 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 136 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তারিত পারভেজ খোকনের রিপোর্টে। ত্রিদেশীয় টি-20 সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে 39 রানে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 176 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। 8 রান যোগ করতে না করতেই টপ অর্ডারের 3 উইকেট হারিয়েছে তারা। আর দলের হয়ে সর্বোচ্চ 54 রান করেন রিচমন্ড। স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে থেমে গেল 136 রানে। টাইগারদের হয়ে শফিউল পেয়েছেন 3টি উইকেট। এছাড়া অভিষিক্ত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও মুস্তাফিজুর পেয়েছেন 2টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। 39 রানে উদ্বোধনী জুটি ভাঙার পর 56 রানের মধ্যে 3 উইকেট হারায় তারা। এরপর
মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের দুর্দান্ত এক জুটির উপর ভর করে 7 উইকেটে 175 রান করে স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ 62 রান করে ম্যাচ সেরা হয়েছেন রিয়াদ। এছাড়া ওপেনার লিটন দাস 38 ও মুশফিকুর রহিম 32 রান করেন। জিম্বাবুয়ের হয়ে 3 উইকেট নেন কাইল জার্ভিস। জিম্বাবুয়ানদের টানা 3 হারে বাংলাদেশের সঙ্গে শিরোপা লড়াই নিশ্চিত করেছে আফগানিস্তানও। 24 সেপ্টেম্বরের শিরোপা লড়াইয়ের আগে শনিবার আফগানদের সাথে নিয়ম রক্ষার ম্যাচে খেলবে সাকিবরা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ডেঙ্গু নির্মূলে সহায়তা দেবে সিঙ্গাপুর, জানালেন দক্ষিণের মেয়র। এডিস নিয়ন্ত্রণে 5 বছরের প্রকল্প। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাজধানীতে 40 উপকেন্দ্র, অটোমেশনের আওতায় আসছে ডিপিডিসি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। এডিস মশা নির্মূলে সহায়তা দেবে সিঙ্গাপুর। এর জন্য দেশটির সাথে সমঝোতা স্মারক সই হয়েছে, কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনার জন্য 5 বছর মেয়াদী প্রকল্প নেওয়ার কথাও জানান মেয়র। বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা রয়েছে। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে মেয়র সাইদ খোকনের সিঙ্গাপুর সফরে অর্জিত অভিজ্ঞতা বিনিময় করতে এই সংবাদ সম্মেলন। এ সময় জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে 5 বছর মেয়াদী মেগা প্রকল্প নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্পটি বাস্তবায়নে সিঙ্গাপুরের পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ইনস্টিটিউটের সাথে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলেও জানান মেয়র। ডেঙ্গু নিয়ন্ত্রণ, ডেঙ্গু নির্মূল এবং এর একটা স্থায়ী সমাধানের মধ্য দিয়ে 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা এবং একটি প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে ডেঙ্গু নিয়ন্ত্রণ তথা ডেঙ্গু মুক্ত করবার প্রচেষ্টা আমরা গ্রহণ করতে যাচ্ছি। সেপ্টেম্বরের 3য় সপ্তাহ চললেও ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও শূন্যের কোটায় নামেনি। তবে ঢাকায় এই জ্বরের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও দাবি করেন তিনি। আজকে 3য় সপ্তাহ চলছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে আসছে বিষয়টা এমনও নয়। ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, কিন্তু সারা বাংলাদেশে এখনো এই ডেঙ্গুর প্রকোপ রয়েছে, কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রয়েছে। ডেঙ্গু ব্যবস্থাপনাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মেয়র সাইদ খোকন। অন্যান্য যে কোনো বিষয় যতটা আমরা গুরুত্বের সাথে দেখছি, ডেঙ্গু ব্যবস্থাপনাকে আমাদেরকে অবশ্যই জাতীয় পর্যায়ে টপ প্রায়োরিটি হিসেবে আমাদেরকে নিতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আরো 40টি উপকেন্দ্র হচ্ছে। এগুলো হবে সুউচ্চ এবং একই সাথে অফিস, বাণিজ্যিক ও আবাসিক ভবন। 12টি উপকেন্দ্রের ক্ষমতায়ও বাড়ানো হবে। এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি আসছে অটোমেশনের আওতায়। বিস্তারিত প্রণব চক্রবর্তী রিপোর্টে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিকে আর্থিক সহায়তা দিচ্ছে চীন। এরই অংশ হিসেবে 20,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ভবনে পরামর্শক প্রতিষ্ঠান ফিনল্যান্ডের হিফাব এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টের সাথে চুক্তি সই করে ডিপিডিসি। অনুষ্ঠানে জানানো হয়, উপকেন্দ্র ছাড়াও কাটাবনে নির্মিত হবে টুইন টাওয়ার ভবন। এতে থাকবে অত্যাধুনিক স্ক্যাডা সেন্টার। এর মাধ্যমে ডিপিডিসির বিদ্যুৎ ব্যবস্থা অটোমেশনের আওতায় আসবে। এ সময় মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে প্রকল্পগুলো যাতে শেষ হয় সেদিকে খেয়াল রাখতে হবে সকলকে। সরকার কেন এত টাকা নিচ্ছে, 20,000 কোটি টাকা কেন খরচ করতে চাচ্ছে? তার গ্রাহকরা, তার জনগণ যাতে আরো ভালো ইলেকট্রিসিটি পায়। এই যে আমরা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বলছি, ডিপিডিসির এই প্রজেক্টটি এই নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করবে। রাজধানী জুড়ে বিদ্যুৎ, ডিশ লাইন এবং ইন্টারনেট সংযোগের যেসব তার ঝুলানো রয়েছে, তার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
আগামী মাসের মধ্যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসব তার সরিয়ে ফেলারও নির্দেশ দেন নসরুল হামিদ। এই কেবল আমাদের পোলগুলো ইউজ করতেছে, তাদেরকে একটা সময় মতো তাদের সাথে কথা বলে একটা সময় দিয়ে এই লাইনগুলো সরানোর ব্যবস্থা করে। এটা আপনাদের বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন রাখার ব্যাপারে কিন্তু প্রচন্ডভাবে ক্ষতি করছে। প্রকল্পের আওতায় 12টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রথমবারের মতো নির্মিত হবে দেশের প্রথম মেকানাইজড ওয়্যার হাউস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নাটোরের হালতি বিলের পাটুল ঘাট, এই স্থানটি ঘিরে গড়ে উঠতে পারে একটি পর্যটন স্পট। প্রতিদিন এখানে আসেন শত শত প্রকৃতিপ্রেমী মানুষ। বিলের ডুবোপথে হেঁটে বেড়ানো, সাঁতার কাটা আর নৌকো ভ্রমণে দিন কাটান তারা। আধুনিকতার সামান্য ছোঁয়ায় স্থানটি হতে পারে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর সহায়তায় আরো জানাচ্ছেন আফসানা নীলা। দেশের অন্যতম জলাশয় নাটোরের হালতি বিল। আশপাশের মানুষ এই বিলকে ডাকে মিনি কক্সবাজার নামে। শহর থেকে 5 কিলোমিটার দূরের এই বিল বর্ষায় সাগরের মতো দেখায়। জল ছুঁয়ে আসা বাতাস আর তীরে আছড়ে পড়া ঢেউ মুগ্ধ করে দর্শনার্থীদের। বছরের অন্যান্য সময়েও বিল থাকে জলে ভরা। কিছুদিন আগে পাটুলঘাট থেকে নির্মাণ করা হয়েছে ডুবো সড়ক, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানে আসলে আমরা খুব আনন্দ পাই। মিনিকা কক্সবাজার হিসেবে আমরা এটা চিনি। নিরাপদ নৌকা ভ্রমণের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ সহ দর্শনার্থীদের খাবার ও বসার ব্যবস্থা করার দাবি বেড়াতে আসা মানুষের। পর্যটনের কোনো কার্যকলাপ শুরু হয়নি। পর্যটক হিসেবে আমরা পাটুলবাসী বা সারা নাটোরবাসী আমরা পর্যটক হিসেবে দেখতে চাই। মানুষের দাঁড়ানোর কোনো জায়গা নাই। অনেক বেচা কিনা হয়, দোকানদারেরা বলে হ্যাঁ খুব উন্নত হয়েছে আল্লাহ দিলে। হালতি বিলকে ঘিরে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়লে এটি হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দিল্লিতে মোদি মমতা ম্যারম্যারে বৈঠক, আলোচনায় আসেনি বহুল আলোচিত এনআরসি। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, 9-0 গোলে হার। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবারে প্রবাসের খবর। শিল্প সাহিত্য চর্চার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ পেন্সিলের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করল কানাডার টিম পেন্সিল। টরন্টো জন্মোৎসবের আয়োজনে ছিল কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্ত আলোচনা। এ সময় পেন্সিলকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী ও ভাষা সৈনিক শামসুল হুদা। আয়োজনে ছিল পেন্সিল প্রকাশনীর বুক কর্নারও ছিল টিম কানাডার উদ্যোগে তৈরি খাবারের কর্নার, যা থেকে প্রাপ্ত পুরো অর্থ যাবে বাংলাদেশের রাজশাহীর প্রত্যন্ত এলাকার কিছু সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার খরচ হিসেবে। 2016 সালের 12 সেপ্টেম্বর ফেসবুকে যাত্রা করা পেন্সিল এখন প্রায় 1,80,000 সদস্যের পরিবার। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে ক্যাসিনো চালানোর দায়ে যুবলীগ নেতা খালেদ গ্রেপ্তার, ইয়ং ম্যানস ক্লাব থেকে জুয়ার সরঞ্জাম জব্দ। মানবিকতার ব্রত নিয়ে মানুষের সেবা করুন, চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী, জেলায় জেলায় নার্সিং ইনস্টিটিউটের ঘোষণা। রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হবে না বলেন পররাষ্ট্রমন্ত্রী, সমঝোতার মাধ্যমেই প্রত্যাবাসন। এবং ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে বাংলাদেশ, চট্টগ্রামে 39 রানে হার জিম্বাবুয়ের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। শুভরাত্রি।